বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন, 1 নং আইন। এই আইনের প্রথম খণ্ড আমাদের পড়া শেষ। আমরা এখন দ্বিতীয় খণ্ড শেষ করছি। দ্বিতীয় খণ্ডের গুরুত্বপূর্ণ করা ধারার কি কি প্রশ্ন হতে পারে সেই বিষয়ে আমি আপনাদের সাথে প্রশ্ন করব, আলোচনা করব এবং উত্তর করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষার অনেক উপকার হবে বলে আমি মনে করি। আজকের আলোচনা হলো 61 থেকে শুরু করে, ধারা 61 থেকে শুরু করে 90 পর্যন্ত যাব। গুরুত্বপূর্ণ ধারার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং টপিকস নিয়ে আমি আলোচনা করব। এই আলোচনা আগামীকাল আপনাদের সবারই গ্রুপে পৌঁছে দেবো, এই রেকর্ডিংটা ইনশাআল্লাহ, যদি কোনো ঝড় বৃষ্টি না হয়। প্রাথমিক সাক্ষ্য, দলিল, দালিলিক বিষয়বস্তু প্রমাণ। এই দালিলিক বিষয়বস্তু কিভাবে প্রমাণ করবেন? দুটো দলিল দ্বারা প্রমাণ করবেন। দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা হয়? প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা হয়। প্রশ্ন: দলিলিক সাক্ষ্য কিভাবে প্রমাণ করা হয়? মাধ্যমিক সাক্ষ্য এবং প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা হয়। তারপর আসেন মূল দলিল। মূল দলিল কিভাবে হয়? মূল দলিল কিভাবে হয়? এই যে মুদ্রণের মাধ্যমে হয়, লিথোগ্রাফির মাধ্যমে হয়, ফটোগ্রাফির মাধ্যমে হয়। মুদ্রণ, লিথোগ্রাফি, ফটোগ্রাফির মাধ্যমে হয়। ঠিক আছে, এছাড়া অনেক ব্যাখ্যা আছে। তারপর আসেন 63। এই মূল দলিল আপনি কিভাবে প্রমাণ করবেন? 64টি ধারা আছে। প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, মানে মূল দলিল প্রমাণ করতে আপনি মূল দলিল যদি উপস্থাপন করেন তাহলে আর কোনো দলিলের প্রয়োজন হয় না। মূল দলিল দ্বারাই প্রমাণ করা যায়। গলাটা দীর্ঘদিন বসে রয়েছে, কাল ডাক্তারের কাছে যাবে। তাহলে মূল দলিল দ্বারাই প্রমাণ করবেন। এখানে কোনো ইন্টারফেয়ার চলে না। আদালতে যখন উপস্থাপন করবেন, পরিদর্শন করবেন মূল দলিল, তখন এই মূল দলিল দ্বারা এই 62 দলিল প্রমাণ আপনি 64 মূল দলিল উপস্থাপন করলে, পরিদর্শন করলে, তখন মূল দলিল প্রমাণ হয়ে যাবে। এতটুকুই। এখন মাধ্যমিক সাক্ষ্য, নয়েজ বন্ধ করে রাখেন। মাধ্যমিক সাক্ষ্যর যে 5টা দলিল, এই 5টা দলিল, মাধ্যমিক দলিল কখন প্রয়োজন, মাধ্যমিক দলিল কি কি, এই 5টা দলিলকে মাধ্যমিক দলিল বলবেন। আর মাধ্যমিক দলিল কখন প্রয়োজন হয়? যখন মূল দলিল পাওয়া যায় না, যখন মূল দলিল থাকে না, হারিয়ে যায়, নিখোঁজ যায়, সেই ক্ষেত্রে এই মাধ্যমিক দলিলের প্রয়োজন হয়। তখন এই মাধ্যমিক দলিল প্রয়োজন হয়। এই মাধ্যমিক দলিল দ্বারা কোন দলিল প্রমাণ করা হয়? মূল দলিলের অস্তিত্ব বা অবস্থান বা মূল দলিল ছিল সেই সম্পর্কে প্রমাণ করা হয়। তাহলে মাধ্যমিক দলিল দ্বারা মূল দলিল প্রমাণ করা হয়, মূল দলিল উপস্থাপন করে মূল দলিল প্রমাণ করা হয়। এবং মাধ্যমিক দলিল দ্বারা কেন প্রমাণ করা হয়? মূল দলিল যখন থাকে না, তখন এই মাধ্যমিক দলিল দ্বারা মূল দলিলের প্রমাণ করা হয়। এখন আসেন 65 দ্বারা কোন কোন ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে, কোন কোন দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে, কোন দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে, এই বিষয়টা আসেন। তাহলে কোন দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে? দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় কয়টি বৈশিষ্ট্য আছে, উপাদান আছে, কতভাবে ব্যাখ্যা করেন বা আলোচনা করেন, এরকম প্রশ্ন আসতে পারে। দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় এরকম কয়টি আছে, বৈশিষ্ট্য আছে, উপাদান আছে, কতভাবে দেওয়া যায়, এইগুলো যদি আসে বিচলিত হবেন না। মনে করবেন 65 এই 7টা কথায় আপনি লিখে দেবেন। 65 7টা কথা মুখস্থ করবেন, এতটুকুই। তাহলে কোন ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক দেওয়া যায়? 65 1 2 বা ক খ গ ঘ উম স ছ, এই 7টা লিখে দেবেন বা বলবেন। এছাড়া আমরা ডিজিটালের গুলো আছে 65 ক, ডিজিটাল রেকর্ড সম্পর্কিত প্রমাণের জন্য বিশেষ বিধান। এগুলো মনে রাখবেন। ওই যে মূল আইন, ওর আশেপাশে ওর সংজ্ঞার সাথে, ওর কথার সাথে এই হুবহু মিল। 65 সাথে ডিজিটাল রেকর্ড সম্পর্কিত প্রমাণের জন্য বিশেষ বিধান, যে বিধান আছে ওই বিধান মতে করবেন। 65 খতে কি বলছে? 65 খ ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা। ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা কখন গ্রহণযোগ্য করা যাবে,
কখন গ্রহণযোগ্য করা যাবে না সেই বিষয়ে আলোচনা করছে। এখন আসেন 66 ধারা। 66 ধারা, এই ধারাগুলো কিন্তু মুখস্থ করেন। 66 ধারার 5-6টা কথা, 66 ধারার 6টা কথা ওদিন ব্যাপকভাবে বলছিলাম, প্রতিদিনই ক্লাসের রেকর্ড বাড়াবো না। ওই 6টা কথা আপনারা মুখস্থ করে নেবেন, 6টা কথাই মুখস্থ করে নেবেন। 65 আছে, 66 আছে কোন কোন ক্ষেত্রে নোটিশ না দিয়েও দলিল প্রমাণ করা যায়, মানে নোটিশ দেওয়া লাগবে না, নোটিশ না দিয়েও দলিল প্রমাণ করা যাবে। যেমন উদাহরণ, এগুলো উদাহরণ মেলে না, মানে পড়ার কথাটাই বললাম। আসামিকে আদালতে উপস্থিত না হলেও তার অনুপস্থিতি যেমন বিচার কার্যক্রম চলে, ঠিকই এই সাক্ষ্য আইনি নোটিশ না দিয়েও ওই দলিলের কার্যক্রম কোন কোন ক্ষেত্রে দলিল সম্পর্কে ভুল করেছি, কোন কোন ক্ষেত্রে নোটিশ না দিয়েও দলিল প্রমাণ করা যায়, এগুলো আপনারা ব্যাখ্যামূলক বলছি। ওই 6টা কথা, ওই 6 ধরনের দলিল সম্পর্কে আদালতের নোটিশ দেওয়ার দরকার হয় না, নোটিশ না দিয়েই ওই দলিল প্রমাণ করতে পারবে, এতটুকুই। নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা রহিত করছে কয়টি ক্ষেত্রে? এখন আসেন, নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা রহিত করছে কয়টি ক্ষেত্রে? নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই, আইনের আদালতে ব্যাখ্যা করেন। নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা নাই, আইনের আদালতে ব্যাখ্যা করেন। নোটিশ দেওয়ার প্রয়োজন নাই, এর উপাদান কয়টি? আলোচনা করেন। আলোচনা, ব্যাখ্যা, সমালোচনা যাই আসুক, মূল আইন যদি আপনি ধরে ফেলতে পারেন তখন ওই কথাগুলোই শর্ট করে লিখবেন। ওই কথা শর্ট করে লিখলে আপনার সহজ হবে কি, আপনি 12 মিনিটের ভিতরে লিখবেন, কখনোই বেশি লিখতে পারবে, আর কখনো কোনো কোনো প্রশ্ন 15 মিনিট লাগতে পারে, কোনোটা আবার আপনার 10 মিনিটে শেষ হবে। কিন্তু আপনি আপনার আপনারা প্যাটার্নের অনেক অংশই পারেন না আমি দেখছি, কিন্তু চেষ্টা যে করতেছেন, চূড়ান্ত বিজয়ের পরীক্ষার আগেই আপনারা বিজয়ী হবেন আমার বিশ্বাস। কিন্তু অনেকেই ধরে ফেলছেন এবং প্রশ্ন ধরে লেখা সহজ হবে। আমি সামনে আরো ব্যাপকভাবে আপনাদের সাথে রুটিন পরীক্ষা দেখবেন, আপনারাও পড়তে চেষ্টা করবেন। এখন 66, নোটিশ কেন দেওয়া লাগে না, নোটিশ কেন দেওয়া লাগে না, 66 ধারার প্রশ্নগুলো কোন কোন ক্ষেত্রে নোটিশ না দিয়েও দলিল প্রমাণ করা যায়, নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা রহিত করা হয়েছে কোন কোন ক্ষেত্রে, নোটিশ না দেওয়ার উপাদানগুলো কি কি, নোটিশ কোন কোন ক্ষেত্রে চলে না, নোটিশ কেন দেওয়া লাগে না, এইরকম যেভাবে প্রশ্ন করি 66-র ওই শর্ট কথাগুলো দিয়ে উত্তর করবেন। তখন এই ধারাবাহিক যদি 1-2 লিখতে নাও পারেন তাহলেও গোল গোল চিহ্ন দেন, যদি ভুল করেন এখানে 1-2 যদি উল্টো পাল্টা দেন তাহলে কিন্তু ভুল হয়ে যায়। তাহলে এখানে 65, যাক ওই কথা আবার পরে আসতেছি। তারপরে আসেন এখন 67 এই দলিল সম্পর্কে, যখন দলিলের হস্তাক্ষর, দলিলের সাথে তুলনা, দলিলের সাথে দলিল সম্পর্কে এক্সপার্ট, এই 3 সম্পর্কে যদি কখনো প্রশ্ন আসে 47, 67 এবং 73 দ্বারা দিয়ে উত্তর করবেন। কিভাবে উত্তর করবেন? দলিলের এক্সপার্ট যে আছে তার দিয়ে দেখাবেন, তার সে যদি প্রমাণ করে যে আমি যখন দলিল দেখি, আপনাদের লেখা দেখি, আমি এই বিষয়ে অভিজ্ঞ, কিন্তু আমি কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ না, আমি এই বিষয়ে অভিজ্ঞ। এই অভিজ্ঞ লোক আমি বললাম এটা রাশেদুলের লেখা, এটা কুষ্টিয়া জাহিদের লেখা, এটা জয়ের লেখা, এটা হজরতের লেখা, এরকম আমি বলতে পারবো, কারণ আমি দেখি। এই হলো 47, এটা প্রাসঙ্গিক। আর যখন স্বাক্ষর কি করবেন? যখন কোনো ব্যক্তির স্বাক্ষর বা দলিল সেই অংশ ব্যক্তির হাতের লেখা লিখিত হয়ে আছে বলে দাবি করা হয়, সেই অংশ যথাযথ তার হাতের লেখা প্রমাণ করবেন, তারে ডাকিয়ে নিয়ে আসবেন বা তার লেখার সাথে তুলনা করবেন। এই ক্ষেত্রে তাকে ডাকিয়ে নিয়ে এসে লেখাবেন, সে লেখাটা সঠিক হলে 67 হয়েছে। 73 হলে কি? তুলনা করবেন, এই লেখার সাথে তার লেখা পূর্বের লেখা তুলনা করবেন, এতটুকুই, বেশি না। এখন আসেন 67 ক। 67 ক ডিজিটাল রেকর্ডের প্রমাণ। ডিজিটাল, দেখুন ওই ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ, এই স্বাক্ষরের সাথে 67 ক। এই জন্যই ডিজিটাল নিয়ে কেউ বিচলিত হবে না। যে সংজ্ঞাগুলো আমি আপনাদের পড়াইছিলাম বা ডিজিটালে ছিল, ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সনদ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ, দেখবেন ওই পুরাতন যে কথাগুলো ওর আশেপাশেই ওই সমস্ত কথাই দেওয়া ডিজিটালগুলো। তাই খালি মাথায় সামান্য একটু সেট করলেই আপনারা পারি যাবেন, এ আমার বিশ্বাস। গুরুত্বপূর্ণ ধারা 68, সম্পাদন প্রমাণ কিভাবে করবেন, আর সত্যায়নকারী সাক্ষী যদি পাওয়া না যায়, অস্বীকার করে, সেগুলো কিভাবে প্রমাণ করবেন। আর দলিলের সম্পাদন, দলিলের কি বলছিলাম, দলিল হচ্ছে লেগে দলিল সম্পাদন, দলিল প্রত্যয়ন, আর হচ্ছে প্রত্যয়নকারী সাক্ষী,
যে কোনো একজনের যদি পাওয়া না যায়, যদি না হয় তখন আর দুইজন দিয়ে লিখে দেবেন, যদি নাই পারেন যে ওই দুইজনের এই কাজেরই প্রমাণ করা যায়। আবার যখন দেখেন সম্পাদন হলে প্রধান লোক, সম্পাদন যখন দলের সভাপতির বিশাল ক্ষমতা, থানার ওসির বিশাল ক্ষমতা, ওসি কেন্দ্রিক সব, আমাদের ইউনিটির প্রধান পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বা ডিআইজি, ওনার যেমন ক্ষমতা এরকম সম্পাদনালা যদি একবার স্বীকার করে নেয় তাহলে অন্য কোনো কিছু লাগে না, সত্যায়নও লাগে না, বা ওই সত্যায়নকারী সাক্ষী এগুলো যদি উনি থাকে লাগে না। সত্যায়নকারী সাক্ষী প্রমাণও যদি উনি বলেন সেক্ষেত্রে আর অন্য কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। এগুলো পড়বেন, ভিতরে পড়লেই বুঝবেন। আমি তো আপনার বাংলা করে বলি, রিডিং পড়লেই এই কথাগুলোই দেখুন এর ভিতরে আছে। তাহলে 67 ধারায় কি বলছে, 68 সম্পাদনের পরিমাণ, সম্পাদনের পরিমাণ করবেন যদি এই যে প্রত্যয়নকারী সাক্ষী দ্বারা অথবা 1908 সালের রেজিস্ট্রি অনুসারে রেজিস্ট্রি হয়, অথবা সম্পাদনকারী যদি কোনো অজুহাত না দেয় বা তিনি নিজেই বলে আমি সম্পাদন করেছি, তাহলে তো আর তৃতীয় কোনো লোকের দরকার হয় না। এই তিনটে কথা মনে রাখবেন, মুখস্থ করবেন না, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। আর আইনের প্রধান বৈশিষ্ট্য হলো আপনি যেটুকু আমার কাছে শুনলেন, বই দেখলেন, পড়লেন, একজন বৃক্ষের সামনে দ্বারা বলেন, কনস্টেবল যে পারে না জানে না ওর সামনে দ্বারা আপনি বক বক করবেন, আপনার মুখ চলাই আপনার পারি যাও। আর আপনি যদি মুখ স্থির করে রাখেন পারবেন না। আমি রেজাল্ট কিন্তু বিশাল পিএইচডি করে না, কিন্তু আমার এই জয় জানে আমি 3 ব্যাটালিয়নে কীভাবে লেকচার দিতাম, যেটুকু জানি ওই হাবিলদারদের নিয়ে আমি বক্তব্য দিতাম। ঠিক আছে না এই জয়? জয় আমার নিকটে থেকে দেখছে। এরপরে আসেন 69 দ্বারা, 69 দ্বারা প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে সেক্ষেত্রে কীভাবে প্রমাণ করবেন। প্রত্যয়নকারী সাক্ষী যদি দুইজন থাকে, খেয়াল করেন বাংলা করি না, তাহলে একজনের পাওয়া যাচ্ছে না কিন্তু আরেকজন তো আছে, ওই আরেকজন দ্বারা প্রমাণ করবেন। এরপরে যদি প্রত্যয়নকারী এই সম্পাদন স্বীকার করে নেয়, না আমি তো এখানে দলিলই করছিলাম, তাহলে কাজ শেষ। আর যদি বলে যে না ওই সম্পাদন দলিলের প্রত্যয়নকারী যদি বলে না আমি এই দলিল এভাবে লিখছিলাম, প্রমাণ হয়ে যাবে এতটুকু। আর আছে দলিল, দলিল যিনি প্রত্যয়ন করছেন বা সত্যায়নকারী করছেন এই ব্যক্তি যদি বলে না আমি লিখি নাই, তাহলে ওর দলিল তুলনা করে ওর দলিল সাথে মিলা সম্পাদক বলবে এবং প্রত্যয়নকারী সাক্ষ্য বলবে না এইভাবে দলিলগুলো লেখা হয়েছিল। এই 67, 69 আর এই আর দলিল প্রত্যয়ন এখান থেকে মিলে লিখে দেবেন। এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে না, এএসআই নিরস্ত্র আসতে পারে, এটা খুব জটিল কঠিন গুরুত্বপূর্ণ আছে, কিন্তু আমার আপনার জন্য না, এএসআই নিরস্ত্রদের জন্য। এখন আসেন গুরুত্বপূর্ণ হচ্ছে 73 দ্বারা। 73 দ্বারা আছে এই হস্ত অক্ষর বা লেখালেখি প্রমাণ তুলনা করে করবেন। তাহলে 73 বারবারই বলছি, 47, 67, 73 মিলায় লাগবেন। 73 ক, 73 ক কি বলছে, ডিজিটাল, এই ডিজিটাল আপনি পড়ে নেন। 73 খ আছে, ওরা গুরুত্বপূর্ণ তেমন না। 74 সরকারি দলিল, মহা গুরুত্বপূর্ণ। সরকারি দলিল এই যে কোনো সার্বভৌম কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠান, ট্রাইব্যুনাল, সরকারি প্রতিষ্ঠান ট্রাইব্যুনাল, ওখানে কিন্তু আদালত, সরকারি প্রতিষ্ঠান আদালত ধরে নেন। বাংলাদেশ ও কমনওয়েলথভুক্ত অংশ, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিদেশি আইন, কার্যপ্রণালী। গুরুত্বপূর্ণ কথা হলো ব্যক্তিগত দলিল কখন সরকারি দলিল হয়, প্রশ্ন আসতে পারে কোন কোনটা সরকারি দলিল, ব্যক্তিগত দলিল কখন সরকারি দলিল হয়, আইনের আলোতে ব্যাখ্যা করেন। তাহলে সরকারি দলিল কাকে বলে, ব্যক্তিগত দলিল কখন সরকারি দলিল হয়, আইনের আলোতে ব্যাখ্যা করেন। আমি তো প্রশ্ন আপনাদের বলতেছিলাম না, তাহলে প্রশ্ন তাহলে সরকারি দলিল কাকে বলে, আর সরকারি দলিলের মধ্যে ব্যক্তিগত দলিল কখন সরকারি দলিল হয় তখন ব্যাখ্যা করবেন। যদি কোনো ব্যক্তিগত দলিল সরকারি হেফাজতে থাকে এবং সরকার তার নিয়ন্ত্রণ করে তখন উক্ত দলিল, উক্ত ব্যক্তিগত দলিল সরকারি দলিল বলেই গণ্য হয়। এতটুকু বলে রাখবেন। আর এই যে প্রথমে সরকারি দলিলের এই যে 74-এর 1, 2, ক, খ এগুলো আপনারা না লেখলেও হবে। সরকারি দলিল আমি আপনাদের লেখা শিখাই, ওইখানে কিন্তু এরকম ক, খ দেন। যারা পূর্বে লেখতেন, আপনারা যারা আমার কাছে আছেন 8-9 জন খাতা জমা দেন, আপনারা কিন্তু এইভাবে লিখতেন। যদি সরকারি দলিল কাকে বলে শুরু করলেন, সরকারি দলিল 1-এর ক দিয়ে কোনো সার্বভৌম কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠান, এইভাবে কিন্তু ভাই লিখলি মনে হচ্ছে শুভভাবে আপনি দ্বারা উঠে দিয়েছেন, কিন্তু সরকার ওইটা আপনার কাছে চাই নাই। সরকার আপনার চাইছে সরকারি দলিল কাকে বলে, আপনি লিখবেন 1872 সালের সাক্ষ্য আইনের 74 ধারা মোতাবেক সরকারি দলিল সম্পর্কে নির্মে আলোচনা করা হলো। সরকারি দলিল প্রথমে লিখলেন সরকারি দলিল, তারপর 1872 সালের 72 সালের
৭৪ ধারা মোতাবেক সরকারি দলিল সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এক লাইন ফাঁকা রেখে লিখবেন কোনো সার্বভৌম কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠান, ট্রাইব্যুনাল, বাংলাদেশ, কমনওয়েলথভুক্ত এবং বিদেশি আইন, বিজ্ঞান ও বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ এবং ব্যক্তিগত দলিলও যদি সরকারি হেফাজতে থাকে তাহলে উক্ত দলিল সরকারি দলিল হিসাবে গণ্য হয়। নিচে এটা আনতে সাক্ষ্য আইনের ৭৪ দ্বারা। এখন আসেন পরবর্তী প্রশ্ন কি ছিল, ব্যক্তিগত দলিল কখন সরকারি দলিল হয়? লিখবেন ব্যক্তিগত দলিল যখন সরকারি দলিল হয়, নিচে টান দেবেন, দুটো ফুটা দেবেন, লিখবেন যদি যদি এখানে প্রশ্নটা আপনাদের আবার ভাঙিয়ে বলে, যদি লিখবেন যখন ব্যক্তিগত কোনো দলিল বা কোনো চিঠিপত্র কোনো ব্যক্তির সেই চিঠিপত্র বা তার দলিল যদি সরকারি হেফাজতে রাখে বা সরকারি রক্ষণাবেক্ষণ করে, সেই ক্ষেত্রে ওই দলিল সরকারি দলিল হয় বলেই গণ্য হয়। তারপর নিচে নোট দেবেন উপরোক্ত আলোচনা সাক্ষ্য আইনের ৭৪ ধারার আলোচনায় আলোচিত করা হলো। সুন্দর কথা। এরপরে চলে যান, পড়া তো শেষ। সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি আপনি কিভাবে পাবেন? প্রশ্ন, সরকারি দলিল আপনি কিভাবে পেতে পারেন? সরকারি দলিল অনুলিপি আপনি কিভাবে পাবেন? সরকারি দলিল বা গেজেট কিভাবে আপনি সংগ্রহ করবেন? এরকম প্রশ্ন আসতে পারে। তখন আপনি লিখবেন ৭৫ দ্বারা তো বলে নেই, বেসরকারি দলিল। সরকারি দলিল ব্যতীত যা কিছু আছে সব বেসরকারি দলিল। বেসরকারি দলিল কাকে বলে? সরকারি দলিল ব্যতীত যা কিছু আছে বেসরকারি দলিল। এবং ৭৬ দ্বারা সরকারি দলিল কিভাবে পাবেন, এর অনুলিপি কিভাবে পাবেন, এইগুলো সম্পর্কে যখন ব্যাখ্যা আসবে, প্রশ্ন আসবে, তখন লিখবেন যদি এই দলিল আপনি পাওয়ার মতো অধিকার হন তাহলে নির্দিষ্ট অফিসে নির্দিষ্ট ফি দিয়ে আপনি ওই দলিল পাবেন। এবং ওই দলিল ওরা কিভাবে দেবে, যদি সত্যায়ন করে প্রত্যায়ন করে সিল চাপ্পর মারি দেওয়ার বিধান থাকে তাহলে সিল চাপ্পর মারি দেবে। আর যদি ওরকম বিধান না থাকে তাহলে যেভাবে আপনি গেছেন, পয়সা জমা দিয়েছেন বা ফি দিয়েছেন, আপনার একটা কপি দিয়ে দেবে। এইভাবেই সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি আপনি পাবেন বা আমি পাবো, যদি পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন অধিকার হয়। এইগুলো পড়বেন, খুব সুন্দর করে দিয়ে আসে। এখন আসেন ৯০ ধারা। ৯০ ধারা আসতে কি বলছে, ৩০ বছরের পুরাতন দলিল। ৩০ বছরের পুরাতন দলিল যার দখলে আছে তাহলে আদালত ধরে নেবে সঠিক মালিকের কাছে বলে আসেই আদালত অনুমান করে নেবে। আদালত কি করে নেয়? অনুমান। ৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। এই ৩০ বছর যে ব্যক্তির কাছে এই দলিলটা আছে আদালত ধরে নেবে উক্ত ব্যক্তি সঠিক, উক্ত দলিলটা সঠিক ব্যক্তির নিকট আছেই এটা আদালত ধরে নেবে বা অনুমান করে নেয়। ৭৪ ধারায় পড়ছেন। এইখানে কিন্তু আরো কিছু ধারা আমি আপনার ওই ৪ ধারা পড়ানোর সময় পড়াইছিলাম, কিন্তু এগুলো পড়ালাম না এই কারণে আমার টেনশন আছে আমি আপনাদের সাথে জাস্ট টাইমই এই আইন পড়া শেষ করতে পারবো কিনা। আপনারা কতটা চিন্তা করেন জানি না, আমি অনেক টেনশন ফিল করি, কারণ আপনাদের জিম্মাদার। আমি স্বেচ্ছায় আপনাদের ফোন করি, এই ফোনটা রিসিভ করবেন, শুনবেন। এবার আসেন ৯০ ক। ৯০ কি কথা কি বলছে, ৫ বছরের পুরাতন রেকর্ড যে ব্যক্তির হেফাজতে থাকবে ওই ব্যক্তি সম্পর্কে আদালত অনুমান করবে সঠিক ব্যক্তির কাছে আছে বলেই আদালত ধরে নেবে বা অনুমান করবে। অনুমান ৫ প্রকার, ৩ প্রকার, এটা তো আপনারা জানেন। ৩ দ্বারায় আদালত অনুমান করে। এইখানের যে আমরা ৭৯ শুরু করে এইখানে ৯০ পর্যন্ত বা আরো ভিতরে অনেকগুলো ধারা আছে, এগুলো অ্যাডভোকেটরা পড়ে। যদি কখনো সময় পাই মানে কোর্স শেষ করার পরে সেদিন আপনাদের সাথে ৬৯, ৭৯, ৮০, ৮১, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯০ তো বললাম, এই সম্পর্কে আলোচনা করব। তো এইখান থেকে প্রশ্ন আসে না, সময় নষ্ট করার দরকার নাই। আসসালামু আলাইকুম।